ইংলিশ শিখবো চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের একটা পার্ট নিয়ে আলোচনা করব বেসিক্যালি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ টেন্স মানে আমরা বুঝি যে টাইম বা ক্রিয়ার কাল, যে কোনো কাজ আমরা কোনো একটা সময় করি, সেই সময়টা কখন সেটাকে নির্দেশ করার জন্য আমরা টেন্সটাকে ব্যবহার করি। তো এই সময়টাকে খুব সূক্ষ্মভাবে ভাগ করা হয়েছে যে একটা কাজ কিভাবে হতে পারে। ধরুন আমি একটা চিঠি লিখছি, আমি সাধারণ একটা চিঠি লিখি, বা আমি চিঠিটা লিখিতেছি, বা আমি চিঠিটা লিখিয়ে আছি, বা আমি 2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে চিঠিটা লিখিতেছি। তাহলে একটা কথাই আমি 4 ভাবে প্রকাশ করলাম। এটা প্রেজেন্টে আমি প্রকাশ করলাম। এইটাই আমি আবার পাস্টেও প্রকাশ করতে পারি, যে আমি চিঠি লিখেছিলাম, বা আমি চিঠি লিখিতেছিলাম, বা আমি চিঠি লিখিয়াছিলাম, বা আমি 2 ঘন্টা ধরে চিঠিটা লিখিতেছিলাম। তাহলে এটাও একটা ক্রিয়ার একটা কালকে, অর্থাৎ পাস্ট টেন্সটাকে আমরা বোঝাচ্ছি, যে অতীতের একটা সময়কে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এই একইভাবে ফিউচারটাকে, অর্থাৎ ভবিষ্যৎটাকেও আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, যে আমি একটা চিঠি লিখবো, বা আমি একটা চিঠি লিখিতে থাকবো, বা আমি একটা চিঠি লিখিয়া থাকবো, বা আমি 2 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতে থাকবো। তাহলে একটা কথাকেই আমরা বিভিন্নভাবে বলতে পারি। তো এই বিভিন্নভাবে বলার জন্য আমরা টেন্সকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি। তো টেন্সকে আমরা টোটাল 12 ভাগে ভাগ করে নিয়েছি। পাস্টের জন্য 4টে, প্রেজেন্টের জন্য 4টে, ফিউচারের জন্য 4টে। অর্থাৎ পাস্ট মানে আমরা আগেই বললাম যে অতীতে একটা কাজ হয়ে গেছে, সেটা আমরা পাস্ট। সে ধরো আমি 12-এ পড়তাম, এখন বিএসসি করছি বর্তমানকালে, এবার ভবিষ্যতে আমি পিএইচডি করব। তাহলে এই পড়াটাকেই আমি 3 ভাগে বললাম। তাহলে একটা পাস্টে হয়ে গেছে, একটা বর্তমানকালে হচ্ছে প্রেজেন্টে, একটা ফিউচারে হবে। তাহলে এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টেকে আমরা আবার এদের 4টে করে ভাগ করে নিয়েছি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে প্রেজেন্টকে আমরাও 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচারটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 12টা ভাগ আমরা বিভিন্ন পার্টে দেখব। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা কি করে বুঝবো বা কিভাবে লিখবো, সেটাই একটু আলোচনা করব। তাহলে তার আগে আমি একটা জিনিস বলে নিই। এই টেন্সটা হচ্ছে ইংলিশের ভিত্তি। মানে একটা বাড়ি তৈরি করতে গেলাম পিলার লাগে, সেই রকম ইংলিশের পিলার বলতে পারেন এই টেন্সটা। ঠিক আছে, তাহলে এই টেন্সটা আমরা যদি একটু বুঝে নিই, তাহলে আমাদের পরবর্তীকালে যে কোনো ইংরেজি আর অসুবিধা হবে না। এই টেন্সের উপর ভিত্তি করেই ভয়েস চেঞ্জ হবে। এই টেন্সের উপর ভিত্তি করে, ভয়েস চেঞ্জের উপর ভিত্তি করেই ম্যাক্সিমাম ইংরেজি তৈরি, ম্যাক্সিমাম ইংলিশ আমরা লিখি বা পড়ি। তো এইটা হচ্ছে মেন ভিত্তি। তো এইটাকে আমাদের জানতেই হবে। তার আগে আমরা জানবো যে বাক্যের গঠন কিভাবে করতে হয়, একটা ইংরাজি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, তা ইংরাজি সেন্টেন্স তৈরি করতে গেলে সেই স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস রিমেইনিং, মানে যেটা পড়ে থাকবে। অর্থাৎ এস ফর সাবজেক্ট, V for verb, S for subject, V for verb, O for object, আর R for remaining। বাকি যেগুলো থাকবে সেইগুলো আমরা রিমেইনিং। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রিমেইনিং আমাদের আমরা আগে যত পড়বো
সে ইনডিফিনিট, এখন ইনডিফিনিট পড়ছি, পরে কন্টিনিউয়াস পড়বো, তারপরে পারফেক্ট পড়বো, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস পড়বো, এইভাবে প্রেজেন্ট পাস্ট ফিউচারের যে 12টা ভাগ দেখলাম সেগুলো সব পড়বো। সবের ভিত্তি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেনিং। এর 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 সাথে কিছু প্লাস হবে, কিছু মাইনাস হবে, কেউ আগে আসবে কেউ পরে আসবে, সেটা আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমরা দেখে নেব। কিন্তু যে কোনো সাবজেক্ট, যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচারটাই হচ্ছে এইটা, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেনিং। তাহলে আমরা সাবজেক্ট তাহলে কাকে বলবো? তাহলে সাবজেক্ট কাকে বলবো? সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট জেনারেলি নাউন বা প্রোনাউন হয়। নাউন বা প্রোনাউনগুলো সাবজেক্ট হয়। তাহলে এবারে প্রশ্ন আসবে যে নাউন কাকে বলে? তাহলে আমরা একটু খুব শর্টে একটু মনে রাখার জন্য আমরা বেসিক কিছু আলোচনা করব। আমরা এই মুহূর্তে খুব ডিটেলসে যাব না। এই মুহূর্তে আমরা স্ট্রাকচারটা বোঝার মতো যতটুকু দরকার ততটুকুই আমরা বুঝবো। তাহলে নাউন মানে হচ্ছে নেম। নেম বুঝবো। নেম মানে কিরকম নেম? তাহলে একটা জায়গার নাম হতে পারে প্লেস, প্লেস হতে পারে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, দুবাই, আমেরিকা। তাহলে প্লেস হলো, তাহলে জায়গার নাম। তাহলে বস্তুর নাম, বস্তুর নাম, যেমন পেন, খাতা, বই। তাহলে এগুলো একটা পেন, বুক। জায়গার নাম, বস্তুর নাম। প্রাণীর নাম হতে পারে অ্যানিমেল, প্রাণীর নাম, এগুলো সব নাউন। প্রাণীর নাম যেমন মানুষ, হিউম্যান, টাইগার, স্নেক, র্যাবিট, এগুলো সব প্রাণীর নাম, এগুলো একটা নাউন, প্রাণীর নাম। ব্যক্তির নাম, সেগুলো নাউন, ব্যক্তির নাম, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, নিউটন, বিভিন্ন ব্যক্তির নাম। তাহলে আমরা মোটামুটি এগুলো হচ্ছে নাউন মানে নাম, জায়গার নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, ব্যক্তির নাম। এগুলোকে আমরা নাউন বলবো। এবং নাউনগুলো জেনারেলি সাবজেক্ট, একটু আগে বললাম সাবজেক্ট, নাউন বা প্রোনাউন হয়, এগুলো প্রথমেই বসে। তাহলে নাউন আর প্রোনাউন, তাহলে নাউনটা বললাম, তাহলে প্রোনাউনটা কি? নামের পরিবর্তে যেটা বসে। যেমন আমি কলকাতায় বাস করি, আমি কলকাতায় বাস করি, এখানে ভিক্টোরিয়া আছে। তাহলে এখানে মানে কি? এখানে মানে হচ্ছে কলকাতায়। আমি আর কলকাতার কথাটা বললাম না। তাহলে এখানে মানেই বুঝতে পারবে কলকাতায় ভিক্টোরিয়া আছে। তাহলে নামের পরিবর্তে কি বসলো? এইখানে হেয়ারটা, তাহলে একটা প্রোনাউন হয়ে গেল। এবারে রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি। রবীন্দ্রনাথ একজন বিশ্বকবি, হ্যাঁ। ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে, ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে আমি রবীন্দ্রনাথের কথাটা, এই ইনি মানে এখানে রবীন্দ্রনাথ বোঝাচ্ছে, তাহলে নামের পরিবর্তে বসছে। তাহলে ইনি মানে হচ্ছে হি, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে এইভাবে ইট মানে এটা, তাহলে প্রোনাউন কি? প্রোনাউনগুলো কোনগুলো হবে? তাহলে প্রোনাউনগুলো যেমন হবে হি হবে, সি হবে, ইট হবে। তাহলে এইগুলো হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? যে
সাবজেক্টটা স্ট্রাকচার গঠন করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেইনিং। তাহলে সাবজেক্টটা কি হলো? সাবজেক্ট হবে নাউন বা প্রোনাউন। তাহলে নাউন মানে যে কোনো নাম বোঝায়, আর প্রোনাউন মানে নামের পরিবর্তে যেগুলো বোঝায় সেগুলোকেই প্রোনাউন বলে। তাহলে আমরা সাবজেক্টটা জানলাম, মোটামুটি এইটুখানি জেনে নিলে এই মুহূর্তে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা বোঝা যাবে আশা করছি। তাহলে নাউন হয়ে গেল। তাহলে সাবজেক্টটা আমরা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে আমরা ভার্ব ভি ফর ভার্ব অর্থাৎ ক্রিয়া, কোনো কাজ বোঝায়, যে কোনো কাজ বোঝায়। যেন আমি পড়ি, আমি লিখি, আমি গান করি, হ্যাঁ। তাহলে এইগুলো হচ্ছে ক্রিয়া, ভার্ব, হ্যাঁ। আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি লিখি, এগুলো সব ভার্ব, একটা কাজ বোঝায়, ঠিক আছে। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। তাহলে ভার্ব হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে, যে অ্যান্সারটা পাবে, সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্টও নাউন বা প্রোনাউন হয়, হ্যাঁ। সে আমরা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব পরে। আর রিমেইনিং মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা লাগবেই। এবারে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি কিছু পড়ে থাকে সেটাকে তারপরে আমরা বসিয়ে দেবো। তাহলে এইভাবে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবেই। এবার তারপরে আমরা রিমেইনিংটা বাকিটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট করব। প্রেজেন্ট ইনডিফিনিটটা করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিটটা করতে গেলে আমাকে কয়েকটা পার্টে করতে হবে। এই কয়েকটা পার্টে খুবই দরকার। একটা পার্টে সবকিছু হবে না। এই প্রেজেন্ট ইনডিফিনিটটা যদি জানতে পারেন, বাকি যে 11টা আছে সেটা খুবই স্মুথলি হবে। সুতরাং এইটা হচ্ছে বেস। এটাকে যদি একটু মন দিয়ে করা যায়, এটাকে একটু লজিক্যালি যদি বুঝে করা যায়, তাহলে বাকি যে টেন্সগুলো সেগুলো আস্তে আস্তে খুবই সুবিধা হয়ে যাবে। এবং প্রেজেন্ট টেন্সের যে চারটে ফর্ম, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্টের যে চারটে ফর্ম জেনে গেলে, এই প্রেজেন্টের চারটে ফর্ম জানতে আপনার একটু সময় লাগবে, 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস। এইটা ম্যাক্সিমাম 1 মাস লাগবে, এর বেশি লাগার কথা নয়, ঠিক আছে। এইটা যদি জেনে যান, তারপরে প্রেজেন্টের পাস্টের যে চারটে ফর্ম, সেই চারটে ফর্ম আপনার 5 থেকে 10 দিনে হয়ে যাবে। ফিউচারেও একই ব্যাপার হবে। এটা 5 থেকে 10 দিনের মধ্যে আপনার পুরোটা আয়ত্তে এসে যাবে। তা এই প্রেজেন্ট ইনডিফিনিটের গুরুত্বটা অপরিসীম, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্টের যে চারটে ফর্ম আছে সেটা গুরুত্ব অপরিসীম। তো এদের মধ্যে আমরা আগে প্রেজেন্ট ইনডিফিনিটটা যেহেতু আলোচনা করছি, প্রেজেন্ট ইনডিফিনিটটা একটু দেখে নিই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি বললাম, যে আমরা স্ট্রাকচার গঠন করব, অর্থাৎ বাক্য গঠন করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস রিমেইনিং যেটা থাকবে সেটা দিয়ে আমরা গঠন করব, ঠিক আছে। তা এখন জেনারেলি এটা 99% ক্ষেত্রে এই জিনিসটা ফলো করা হয়, এবং 2-1টা ব্যতিক্রম তো সব জায়গায় থাকে, হ্যাঁ। দেয়ার ইজ এক্সেপশন ইন এভরিওয়্যার। এক্সেপশন বা ব্যতিক্রম তো সব জায়গায় আছে। সেই ব্যতিক্রমের মধ্যে যেমন শুধু কাম, যদি বলি কাম একটা বোঝা যায়, অর্থাৎ সেন্টেন্সটা আমরা এই সেন্টেন্স গঠন করতে গেলে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেইনিং। তাহলে এইবারে অর্থাৎ সেন্টেন্স গঠনের উদ্দেশ্য বা বাক্য গঠনের উদ্দেশ্য হচ্ছে মনের ভাবটা প্রকাশ করে। আমি যদি বলি কাম, ঠিক আছে, এক্সেপশন হচ্ছে যেমন কাম, এখানে এসো, কাম, চলে আসো। তাহলে এটা কিন্তু একটা মনের ভাব প্রকাশ করছে, এটা এক্সেপশনের মধ্যে পড়ে। এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট
করে কিন্তু হলো না, কিন্তু এটা একটা মনের ভাব প্রকাশ করছে, এটা এটা একটা সেন্স করে, ইট মেক্স সেন্স, ঠিক আছে, এটা একটা সেন্স করে, তার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি। গো বললেও আমরা একটা মনের ভাব প্রকাশ করতে পারি, চলে যাও, বা থিঙ্ক, চিন্তা করো। তাহলে এইগুলো হচ্ছে ব্যতিক্রম। বা বা আরো আছে, যদি আমি কাউকে থ্যাঙ্কস বলি, তাহলে এটাও একটা মনের ভাব প্রকাশ করছে, ধন্যবাদ জানানো। তাহলে এইগুলো হচ্ছে ব্যতিক্রম, এগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে হচ্ছে না, কিন্তু এগুলো মনের ভাব প্রকাশ করছে, তাই এগুলোকে আমরা এক্সেপশনের মধ্যে ধরবো। যেমন গুড মর্নিং যদি বলি, তাহলে এটাও একটা মনের ভাব প্রকাশ করে। তাহলে যদি বলি প্লিজ, তাহলে এটাও একটা মনের ভাব প্রকাশ করে। যদি বলি হোয়াই নট, সো হোয়াট, তাহলে এইসব এক্সেপশনগুলো আছে, ঠিক আছে। তাহলে এক্সেপশনকে আমরা সেইভাবে এই মুহূর্তে ধরছি না, আমরা জেনারেল নিয়মটা জানার চেষ্টা করছি, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট কোনো একটা সেন্টেন্স, কোনো একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সেটা আমরা কি করে বুঝবো? সেটা আমরা বুঝবো হচ্ছে, আমরা প্রতিদিনের যে কাজ সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরি। প্রতিদিন যেমন আমরা প্রতিদিন খাই, ঘুমাই, প্রতিদিন নিত্য স্কুলে যাই, বাজারে যাই, ব্রাশ করি, হ্যাঁ, নিত্যদিনের কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, হ্যাঁ। যেমন আমি যদি বলি স্যাম প্রতিদিন স্কুলে যায়, স্যাম প্রতিদিন স্কুলে যায়, তাহলে কি হবে? এটাকে SHYAM, স্যাম গো টু স্কুল এভরি ডে, হ্যাঁ। তাহলে স্যাম গো টু স্কুল এভরি ডে, স্যাম প্রতিদিন স্কুলে যায়, তাহলে নিত্যদিনের কাজ বোঝাতে আমরা ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। তো স্যামের পরে স্যাম শুধু গো হয় না, স্যাম গোস হয়, ইএস একটা যোগ হয়ে যায়, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে সেটাকে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দেবো। এটা আমি ডিটেলসে আসবো একটু পরে। তাহলে আমরা যে বললাম যে আমরা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। তাহলে সাবজেক্ট জেনারেলি নাউন বা প্রোনাউন হয়। দেখুন স্যাম একটা নাম, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে সাবজেক্টের পর ভার্ব, গোসটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে আমরা বলেছি ভার্বকে কি, কাকে, কোথায়, মানে WH দিয়ে যদি প্রশ্ন করি, হু, হোয়ার, হোয়াট, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তার মানে স্কুলটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাকি হচ্ছে এভরিডে একটা রিমেনিং পড়ে থাকলো, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেনিং। তাহলে এইভাবে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। আপনি যত সেন্টেন্স দেখবেন তার একটা না একটা এই ভয়েস চেঞ্জ অনুযায়ী বা প্রেজেন্ট টেন্সের যে কোনো একটা ফর্মে এটাকে আমরা গঠন করি, হ্যাঁ। তাহলে কি বললাম, সাবজেক্টটা কি বলেছিলাম একটু আগে, যে নাউন বা প্রোনাউন হয়। তাহলে স্যামটা হচ্ছে নাউন, একটা নাম, ব্যক্তির নাম বোঝাচ্ছে স্যাম, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয় বলেছি, ওটা একটু মুখস্থ করে নেবেন, ভিডিও পজ করে দেখে নিয়ে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে গোস, যেটা বললাম ভার্ব, একটা কাজ বোঝাচ্ছে, যাওয়া বোঝাচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, স্কুল একটা স্থানের নাম বোঝাচ্ছে, এটাও দেখুন নাউন বা প্রোনাউন। তাহলে স্কুল একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে এটাও অবজেক্ট। অবজেক্টটাও নাউন বা প্রোনাউনই হয়, প্রথমে যেটা বসে সেটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেইনিং, তাহলে এইভাবে গঠন হলো। তাহলে ইনডিফিনিট টেন্সটা এই ফর্মে গঠন হলো, এবং এইটা প্রতিদিনের একটা কাজ বোঝায়, সেখানে আমরা ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, ঠিক আছে। এইবারে একইভাবে যদি বলি সে রোজ ভোরে ওঠে, তাহলে যদি বলি সে রোজ ভোরে
ওঠে, তাহলে হি RIAC rise, he rise, early in the morning, early in the morning। তাহলে এখানে দেখুন, তাহলে তাহলে প্রতিদিনের একটা কাজ বোঝাচ্ছে, সে রোজ ভোরে ওঠে, এটা প্রতিদিনের একটা কাজ। তাহলে নিত্যদিনের অভ্যাস, প্রতিদিনের কাজ, তাহলে সেইগুলোকে আমরা ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। তাহলে হি সাবজেক্ট হলো এখানে, রাইজ মানে ওঠা, ভার্ব, আর্লি ইন দ্য মর্নিং এটা হচ্ছে অবজেক্ট হিসাবে এখানে ব্যবহার হচ্ছে, বা রিমেনিং হিসেবে ব্যবহার হচ্ছে, অবজেক্ট অর রিমেনিং হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এইখানে হচ্ছে হি এর পরে রাইজ হবে। তাহলে আমি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয়। তাহলে এস কোথায় যোগ হয়? এস জেনারেলি ম্যাক্সিমাম ভার্বের সাথে এস যোগ হয়। আর যদি কোনো ভার্বের শেষে ভয়েল থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ভার্বের সাথে ইএস যোগ হয়। দেখুন লাস্টে ভয়েল আছে, আমরা জানি এ ই আই ও ইউ, এগুলোকে আমরা ভয়েল বলি। তাহলে ওটা একটা ভয়েল, এই গো। তাহলে তার আগে কনসোনেন্ট, বাকি সব কনসোনেন্ট, জিটা কনসোনেন্ট। তাহলে ভার্বের শেষে যদি কোন একটা ভয়েল থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ভার্বের সাথে আমরা ইএস যোগ করব। ঠিক আছে, তাহলে এটা একটা নিয়ম হয়ে গেল। এইখানে দেখুন শুধু এস যোগ হয়েছে, এখানে অলরেডি রাইজ মানে ওটা অলরেডি একটা ই রয়েছে। যদি কোনো ভার্বের সাথে ভায়েল থাকে, সেইখানে শুধু এস যোগ হয়। ঠিক আছে, তার জন্য আমরা এখানে এস যোগ করেছি। ঠিক আছে, তাহলে এটা একটা নিয়ম জানা হয়ে গেল। তাহলে হি রাইজ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটকে কি বললাম, যে প্রতিদিনের একটা কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেনিং দিয়ে আমরা এই ভার্বটা গঠন করলাম। ঠিক আছে, এরপরে আমরা আরো 2-4টে উদাহরণ দেখে নেব। তাহলে প্রতিদিনের কাজ, প্রতিদিনের অভ্যাস, এগুলোকে বোঝাতে আমরা ইনডিফিনিট ব্যবহার করে থাকি। তাহলে যেটা চিরসত্য সেটাকে বোঝাতেও আমরা ইনডিফিনিট ব্যবহার করে থাকি। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য। তাহলে এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখানে হচ্ছে তাহলে দ্য সান rises in the east। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এইখানে আমরা সিম্পল ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। দ্য সান, দেখুন এই যে সাবজেক্ট বলেছিলাম, ভার্ব হলো অবজেক্ট বা রিমেনিং, এইখানটা চলে এলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। এখানে দেখুন দ্য সান, সূর্য একটা বস্তু বোঝাচ্ছে, এটা হচ্ছে নাউন। রাইজ ভার্ব RIAC, তার সাথে এস যোগ হয়েছে। এস কেন যোগ হলো আগে একটু বললাম, যে যদি লাস্টে ভয়েল থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে সাথে শুধু এস যোগ হবে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এটা চিরসত্যতা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ব্যবহার করি। ঠিক আছে, এরপরে আর একটা উদাহরণ নিয়ে নিই। যেমন সে ব্যাংকে কাজ করে, সে তো রোজই করে, রোজের কাজ। তাহলে এটাকে আমরা ইনডিফিনিট হিসেবে ব্যবহার করব। তাহলে হি ওয়ার্কস ইন দ্য ব্যাংক,
হি ওয়ার্কস ইন দ্য ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। তাহলে তাহলে আমি যদি এখানে দেখি তাহলে এটা ফলো হয়েছে কিনা, হি সাবজেক্ট ওয়ার্ক সাবজেক্ট ভার্ব ইন দ্য ব্যাংক, ব্যাংকে কাজ করে, তাহলে এটা অবজেক্ট হয়ে গেল, সে ব্যাংকে কাজ করে। এখানে এসটা কেন দেখুন, যদি যদি কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে, তারও আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে দুটো পরপর কনসোনেন্ট থাকলে তাহলে তার সাথে শুধু এস যোগ হবে, ইয়েস নয়, ঠিক আছে। তাহলে এখানে ভার্বটা হচ্ছে ওয়ার্ক, ভার্ব হচ্ছে ওয়ার্ক, যেহেতু আমরা থার্ড পার্সন সিঙ্গুলারের সময় এটা এস বা ইয়েস যোগ হয়, তাহলে তার জন্য আমরা এখানে এস যোগ করেছি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো, প্রেজেন্ট ইন্ডিফিনিটের এই উদাহরণটা হলো। তাহলে আমি একটা জিনিস বারবার বলছি, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে পার্সনটা আমি একটু বলে দিচ্ছি। পার্সন মানে পার্সন, পুরুষ মানে পুরুষ, বাংলা ব্যাকরণে পুরুষকে বলে। এটাকে তিন ভাগে ভাগ করা যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা বেসিক জানবো। ফার্স্ট পার্সন মানে ফার্স্ট পার্সন হচ্ছে কোনগুলোকে বুঝবো, আমি, আমরা, আমাদের, এই ধরনের যেগুলো আছে সেগুলোকে আমরা ফার্স্ট পার্সন ধরি। আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, তাহলে আমি, আমি, আমরা, ইউ, তুমি, তোমরা, ইউ মানে তুমি, ইউ আবার তোমরা হয়। থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদ দিলে যা পড়ে থাকবে পৃথিবীতে তাই হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। এইবারে হচ্ছে থার্ড পার্সন হচ্ছে যেমন হি সি, তারপরে হচ্ছে রাম, শ্যাম, যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম থার্ড পার্সন। এবং ইট, এটা, বুক, পেন, এগুলো হচ্ছে সব থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। এবারে আমি যদি আরেকটু ধরি, এগুলো হচ্ছে সিঙ্গুলার, আমি বারবার কথা একটা বলছি, সিঙ্গুলার অর্থাৎ এক বচন, একটা বোঝায়, এক বোঝায় বা একটা বোঝায়, সিঙ্গুলার। প্লুরাল হচ্ছে বহু বচন অর্থাৎ অনেকগুলো বোঝায়, হ্যাঁ, তাহলে সেগুলোকে প্লুরাল। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল। তাহলে দেখো, আমি মানে একটা বোঝাচ্ছে, উই মানে আমরা অনেকগুলো বোঝাচ্ছে, তাই প্লুরাল। কিন্তু এই পুরোটা আই উই এগুলো সব কিন্তু পার্সনের দিক থেকে ফার্স্ট পার্সন। এইবার হচ্ছে সেকেন্ড পার্সনে তুমি, তোমরা, ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড দেখুন হি সি, এগুলো থার্ড পার্সনের দিক থেকে থার্ড পার্সন, আর নাম্বারের দিক থেকে সিঙ্গুলার নাম্বার, এগুলো একটা বোঝাচ্ছে। আর প্লুরালে কি বললাম, প্লুরালে তাহলে কি হবে, এগুলোর দে মানে তারা, দেয়ার, তাদের, তাহলে এইগুলো হচ্ছে প্লুরাল। তাহলে এইখানে যে আমি বারবার বলছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখুন দ্য সান, তাহলে যদি সানটাকে আমি যদি পার্সন হিসাবে দেখি, তাহলে কিন্তু এটা থার্ড পার্সন হয়ে যাচ্ছে। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এটা হচ্ছে না, তার মানে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে বাকির মধ্যে সূর্য পড়ে যাচ্ছে, তাহলে দ্য সান, তাহলে সূর্য একটা বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, এখানে তাহলে এস যোগ হয়েছে। হি মানে সে, তাহলে
এটা পার্সনের দিক থেকে থার্ড পার্সন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা থার্ড পার্সন। আর নাম্বারের দিক থেকে সিঙ্গুলার একজন বোঝাচ্ছি, হ্যাঁ। তাহলে এইটাই যদি আমরা বলতাম আমরা ব্যাংকে কাজ করি, তাহলে যদি সে না হয় যদি আমরা বলতাম আমরা ব্যাংকে কাজ করি, তাহলে উই ওয়ার্ক, এখানে আর ওয়ার্কস হতো না, কারণ ইএস যোগ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই। থার্ড পার্সন ফার্স্ট পার্সনের সঙ্গে কোনোদিন এস বা ইএস যোগ হয় না, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইএস বা ইএস যোগ হয় না, থার্ড পার্সনে একমাত্র এই ফার্স্ট পার্সনে হয় না, সেকেন্ড পার্সনেও কোনো হয় না, না সিঙ্গুলারও হয় না, প্লুরালও হয় না, একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারেই এস বা ইএস যোগ হয়। এইটা হচ্ছে পার্সনের দিক থেকে থার্ড পার্সন এটা, আর নাম্বারের দিক থেকে সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের জন্যই শুধু এস বা ইএস যোগ হয়। এইখানে কিন্তু এই থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে কোনো দিন এস বা ইএস যোগ হয় না, প্লুরালে কিচ্ছু হয় না, সিঙ্গুলারও হয়, সেটা শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে একটু আগে আমি যে আলোচনাটা করছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে এই প্রতিটা সেন্টেন্সের মেন স্তম্ভ। 12টা যে আমরা ভাগ আছে দেখলাম, সে 12টা ভাগের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটে একটু সময় দিতে হবে, কারণ এখানে পার্সনটা জানতে হবে, এখানে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারটা বুঝতে হবে, এখানে সাবজেক্ট বুঝতে হবে, ভার্ব বুঝতে হবে, অবজেক্ট বুঝতে হবে, রিমেনিং বুঝতে হবে, কোনটা নাউন কোনটা প্রোনাউন। এর জন্য এইটাকে একটু বারবার দেখতে হবে, বারবার বুঝতে হবে। ঠিক আছে, নাহলে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো, কিন্তু পুরোটা আমরা পারফেক্টলি গ্রামাটিক্যালি ঠিক করতে পারবো না। ঠিক আছে, আমরা গ্রামাটিক্যাল ঠিক করার জন্যই এই ভিডিওটা দেখছি বা এই ভিডিওটা করছি। ঠিক আছে, তাহলে আমরা একটু বারবার পজ করে একটু বুঝে নিয়ে একটু লিখে নিয়ে আমরা একটু মেমোরাইজ করে নেব। ঠিক আছে, নাথিং ইজ ইম্পসিবল। ঠিক আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, কথাটা আমি বারবার বলি। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায়টা বেরিয়ে যাবে। আপনি যদি ইংলিশের প্রয়োজনীয়তা অনুভব করেন, আপনি নিশ্চয়ই এটার পিছনে সময় দেবেন, পড়বেন। হ্যাঁ, এবার আপনি একটা সত্যি কথা আছে, ইফ ইউ লাভ সামথিং ইউ উইল বি লাভড ইন রিটার্ন। যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে বিনিময়ে আপনি ভালোবাসা পাবেন। অর্থাৎ বইকে ভালোবাসুন, বইও আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, আপনি 2 দিন 4 দিন 5 দিন পড়াশোনা করুন, ভিডিওটা দেখুন, দেখবেন আস্তে আস্তে আপনার ইন্টারেস্ট গ্রো করবে। হ্যাঁ, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হ্যাঁ, আর প্র্যাকটিস করুন, পারফেক্ট হবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্র্যাকটিস করুন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু আপনাকে, এই থার্ড পার্সন আমি আরেকবার আলোচনা করছি। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, যদি এটাকে একটু কৌতুক করে বলা যায়, ফার্স্ট হচ্ছে আমি, কোনো একটা জিনিসের ফার্স্ট আমি করব, অর্থাৎ ফার্স্ট পার্সন। সেকেন্ড হচ্ছে তুমি তোমরা, তুমি করবে, হচ্ছে সেকেন্ড পার্সন হয়ে গেল। বাকি পড়ে থাকলো সে যে যা করুক। ঠিক আছে, তাহলে থার্ড পার্সন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা মনে রাখতে পারি। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে সে তারা। এবার সিঙ্গুলার নাম্বারটাকে আমাকে মনে রাখতে হবে। যে এইটা পার্সনের দিক থেকে সিঙ্গুলার, এবং পার্সনের দিক থেকে থার্ড পার্সন, এবং নাম্বারের দিক থেকে সিঙ্গুলার না প্লুরাল। এইটুখানি একটু মনে রাখলে গ্রামারটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। এটার উপর আমি জোর দিলাম, আপনারা এটা করবেন, নাহলে লেখার সময় ভুল হয়ে যাবে, গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিস অনেক কাজে দেয়। হ্যাঁ, এ 1000 মাইল জার্নি বিগান জাস্ট এ সিঙ্গেল স্টেপ। এই সিঙ্গেল অর্থাৎ আমার 100 মাইল পথ অতিক্রম করতে গেলে আমাদের শুরুটা করতেই হবে। হ্যাঁ, 1 পা 2 পা 3 পা 4 পা করতে করতে আমরা ঠিক এক সময় পৌঁছে যাব। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমাদের সপ্তাহ কেটে যায়, এই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আমাদের মাস কেটে যায়। অর্থাৎ 1000 মাইল জার্নি বিগিনস জাস্ট এ সিঙ্গেল স্টেপ। আপনাদের শুরুটা করতে হবে, ইউ জাস্ট নিড টু স্টার্ট। তো স্টার্টটা করুন, এগুলো বারবার দেখুন। এই জিনিসগুলো যদি না বোঝেন, তাহলে কিন্তু স্ট্রাকচার গঠন করতে গেলে আপনার গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে। তাহলে 2-3টে উদাহরণ দিলাম। নিত্যদিনের কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। কোনো অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। রোজের কাজ বোঝাতে আমরা
ইনডিফিনিট ব্যবহার করব। যেটা নিত্য সত্য, সূর্য পূর্ব থেকে ওঠে, যেটা নিত্য সত্য এটা সবসময় ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে এরকম ভাবে আপনারা একটু প্র্যাকটিস করুন। আশা করি আপনাদের সেন্টেন্স গঠনের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটাকে একটু বারবার দেখুন, বারবার বুঝুন, তারপরে গ্রামারটা একটুখানি পড়ে নেন, একটু গ্রামারটা বুঝে নেন, তাতেও হবে। যদি এইটাকেই বারবার করতে থাকেন, আমি পরবর্তীকালে আরও আলোচনাগুলো করব। হ্যাঁ, এই প্রেজেন্ট ইনডিফিনিট করলাম, এটা তো সব অ্যাফার্মেটিভ হলো, অর্থাৎ হ্যাঁবাচক হলো, সব কোনো কিন্তু না হলো না, সব কিন্তু আমরা ইয়েস বাচক। কোনো নেগেটিভ যে সূর্য ওঠে না বা সেই স্কুলে যায় না, এই নেগেটিভ অর্থাৎ নো নো বলে বা নেগেটিভ বলে কিন্তু কিছু করলাম না। পরের ভিডিওগুলোতে নেগেটিভ করব। হ্যাঁ, তারপরে এইগুলো সে কি স্কুলে যায়, সূর্য কি পূর্ব দিকে ওঠে, হ্যাঁ, অর্থাৎ ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নসূচক করব। হ্যাঁ, সেগুলো আমরা নিয়মগুলো জানবো। তাই একটা ভিডিওতে হবে না, আপনারা আস্তে আস্তে এগুলো পড়ুন, বুঝুন, মেমোরাইজ করুন। আমি এই ইনডিফিনিটের আজকে যে সমস্ত আলোচনা করলাম সেগুলো কিন্তু প্রতিটাই লাগবে। এই বেসটাকে যদি না করতে পারেন পরবর্তীকালে ভীষণই অসুবিধা হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেস, টেন্সটা হচ্ছে বেস, তার মধ্যে এই ইনডিফিনিটটা হচ্ছে। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও একই ব্যাপার হবে, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রেও একই ব্যাপার হবে। ঠিক আছে, তো আর একটা উদাহরণ দিই, যেমন খোকন একটি ভালো ছেলে, এটা সত্যি কথা। ঠিক আছে, তাহলে যেটা চিরসত্য, যেটা সত্যি কথা, যেটা নজরের ঘটনা, সেগুলোকে আমরা ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। আমরা বলেছি আমরা কি দেখব, সাবজেক্ট দেখব, প্রথমে সাবজেক্ট দেখব। তাহলে সাবজেক্টটা কি এখানে, খোকন। তাহলে আমি বসিয়ে দিই খোকন। তারপরে আমরা কি দেখব, ভার্ব। তারপর কি বলেছি, সাবজেক্টের পরে আমরা ভার্ব দেখব, ভার্ব। তাহলে এখানে কি ভার্ব আছে, খোকন একটি ভালো ছেলে। তাহলে একটি তো ভার্ব না, ভালো ছেলেও ভার্ব না, গুড বয় তো কোনো কাজ বোঝাচ্ছে না, তাহলে ভার্ব তো নেই। তাহলে কি করব আমরা, যেখানে মেন ভার্ব থাকবে না সেখানে আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব আনবো। রাম ইজ এ গুড বয়। তাহলে ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হয় না, তাহলে এখানে আমরা আর একটা জিনিস দেখলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা যদি মেন ভার্ব না থাকে, আমরা আগের উদাহরণগুলোতে দেখলাম যে যাওয়া, গোস, ওঠা, রাইজ, এগুলো সব ভার্ব পেয়ে গেছি। তাহলে আমরা ভার্ব বসিয়ে দিয়েছি। যেখানে ভার্ব পাবো না সেইখানে আমরা এম, ইজ, আর বসিয়ে সেন্টেন্স গঠন করব। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, কোথায় আর বসাবো? একটু আগে যে আলোচনাটা করেছি সেটা এবারে কাজে লাগবে। সেটা কিরকম কাজে লাগবে, তাহলে পার্সন। তাহলে আমরা যদি পার্সন দেখি, তাহলে পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আমরা কি বলেছি, ফার্স্ট পার্সন আমরা বলেছি যে আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ। আর থার্ড পার্সন কি বলেছি, এটা, রাম, সেটা, হি, সি। তাহলে এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে এগুলো আমরা কি দেখেছিলাম আগে, আমরা সিঙ্গুলার প্লুরাল করেছিলাম। তাহলে এইগুলো হচ্ছে সিঙ্গুলার, আর এইটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, তাহলে আয়ের সাথে এম যায়, আই সব সময় এম নেয়,
ইউর সাথে ইউ সবসময় আর নাই, সে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। তাহলে ইউ আর, আই অ্যাম, তাহলে উই আর। আর বাকি ইট ইজ, যদি বলি ইট ইজ, রাম ইজ, হি ইজ, স্যাম ইজ, দ্য বুক ইজ। তাহলে থার্ড পার্সন, তাহলে আমার তিনটে জিনিস লাগে। তাহলে এম ইজ আর, এম ইজ আর। তাহলে এমটা শুধু প্রেজেন্টের ক্ষেত্রে, এগুলো কিন্তু সব এম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয়, এটা কিন্তু পাস্ট বা ফিউচারে ইউজ হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে এম আমরা কোথায় দেখলাম, এই উদাহরণের মাধ্যমে আমরা কোথায়। তাহলে আরেকটা উদাহরণ হচ্ছে, তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে দে, মানে তারা, দের সাথে আর, দে আর। তাহলে দেখুন আয়ের সাথে সবসময় এম, আয়ের সাথে সবসময় এম, ঠিক আছে। আর থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ, ইউর ক্ষেত্রে আর, আর প্লুরাল, যে কোনো প্লুরাল হলেই আর হবে। দেখুন যে কোনো প্লুরাল হলেই সেটা আর হচ্ছে, ঠিক আছে। এইখানে দেখুন আয়ের সাথে শুধু এম, দেখুন এই যে প্লুরাল ফর্মে এগুলো তো সব প্লুরাল, তো এইগুলো সব প্লুরালে দেখুন সব আর, প্লুরাল হলেই আর হবে। তাহলে আরটা, তাহলে আমি দুটো জিনিস মনে রাখবো। আরটা হচ্ছে এক, ইউর সাথে, দেখুন ইউর সাথে আর হয়, এখানে ইউ আছে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুটোতেই আর, অর্থাৎ ইউর সাথে আর যায়। ইউর সাথে সবসময় আর যায়, আর প্লুরালে সবসময় আর হয়। আর বাকি সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইটা ভীষণ 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 দরকার। থার্ড পার্সন সিঙ্গুলার কথাটা আমি যত টেন্স পড়াবো, 12টা টেন্স পড়াবো, বারবার এই কথাগুলো আসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হয়। আগের উদাহরণগুলো যদি আপনি দেখেন একটু ব্যাক করে, তাহলে সেখানে যদি কোনো উদাহরণ থেকে থাকে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হয়, বাকি সব জায়গায় আর হয়, ঠিক আছে। তাহলে যদি আয়ের সাথে আই এম এ স্টুডেন্ট, I am a doctor, I am a teacher, হ্যাঁ। তাহলে আয়ের সাথে এম যায়, তাহলে এবারে হি ইজ এ ডক্টর, বা হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ডক্টর, হি ইজ এ টিচার, বা হির বদলে যদি আমরা সি দিই, সি ইজ এ, তাহলে সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ টিচার। বা রাম যদি বলি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হয় বললাম, তাহলে রাম ইজ এ ডক্টর, রাম ইজ এ স্টুডেন্ট, রাম ইজ এ টিচার, ঠিক আছে। তাহলে যদি এবারে ইউ বলি, এবারে ইউ দিয়ে ইউ আর স্টুডেন্ট, ইউ আর ডক্টর, ইউ আর টিচার, তাহলে ইউর সাথে আর, তাহলে উই আর, তাহলে উই আর স্টুডেন্ট, উই আর ডক্টর, উই ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করি। তাহলে না, তাহলে উই আর ডক্টর, উই আর স্টুডেন্ট, উই আর টিচার, তাহলে উইর সাথে আর, তাহলে উই আর, ইউ আর বললাম, তাহলে দে আর, তাহলে দে আর স্টুডেন্ট, তারা হয় স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেকগুলো জিনিস আমি আলোচনা করলাম একটা উদাহরণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে গিয়ে। আরও অনেকগুলো গ্রামার, সাবজেক্ট ভার্ব অবজেক্টে আমি শুধু থেমেছিলাম না, আমি বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা দেখার চেষ্টা করলাম যে এই জিনিসগুলো কিন্তু লাগবে। অ্যাম ইজ আর কোথায় বসে, বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, তার সাথে কখন এস বা ইএস যোগ হয়, কখন অ্যাম ইজ আর যায়, এই জিনিসগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে। এই ভিডিওটা একটু বারবার দেখতে হবে, একবার, দুবার, 5 বার, 10 বার দেখতে হবে। এইটাকে যদি আয়ত্ত করতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা অনেক ইজি হয়ে যাবে। তারপরে প্রেজেন্ট পারফেক্টটা আরও ইজি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আরও ইজি হয়ে যাবে। এইটা একটা ভিডিওর মধ্যে অনেকগুলো জিনিস বললাম, হয়তো একটুখানি টাফ লাগতে পারে প্রথম যাদের, যখন জানি না তখন সবই তো টাফ, যখন জেনে যাবেন তখন দেখবেন কত স্মুথলি আপনি বলতে পারবেন, আপনি নিজেই সেন্টেন্স বলতে পারবেন, তখন আমরা লিখে করতে হবে না। এখন লিখতে গেলেও আপনার হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনি এগুলো পরে স্পিক করতে পারবেন, নিজে বলতে পারবেন, ছোট ছোট শব্দ তৈরি করতে পারবেন, ঠিক আছে।
তো সবাই এইভাবেই করে, সবাই এইভাবেই মনে রাখে, ঠিক আছে। ইচ্ছাটা হচ্ছে বড় হয়, দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, বললাম ইচ্ছা থাকলে উপায় হয়। অ্যান্ড ইফ ইউ লাভ সামথিং ইউ উইল বি লাভড ইন রিটার্ন। আপনি কিছুকে একটা ভালোবাসুন, আপনি দেখবেন সেটার জন্য ঠিক হয়ে যাবে। আপনি যদি ডাক্তার হবেন ভাবেন, আপনি ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন না। আপনি যদি ভাবেন যে উকিল হবেন, আপনি ঠিক একদিন উকিল হবেন, ঠিক আছে। ইচ্ছাটা বড় কথা। তাহলে ইচ্ছা যখন হবে তখন অ্যাকশনটাও নিতে হবে, অর্থাৎ তার কর্মটাও করতে হবে। তাহলে আমাদের এগুলো পড়তে হবে। তাহলে আমি পরবর্তী ভিডিওতে এগুলো আরেকবার আলোচনা করবো, এগুলোর কি করে নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, নোটা কখন বসে, ডু নট কখন বসে, ডাজ নট কখন বসে, হ্যাঁ, কখন ডু বসে, কখন ডাজ বসে, কখন ডু নট বসে, কখন ডাজ নট বসে, কখন আর নট বসে, কখন আই এম নট ইন বসে। তাহলে এইগুলো আমরা একটু পরবর্তী ভিডিওতে দেখব। তারপরে কোথায় ইন্টারোগেটিভ, এগুলোকেই ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক করবো। হ্যাঁ, তাহলে আমি বললাম খোকন ভালো ছেলে, খোকন কি ভালো ছেলে, খোকন কি ভালো ছেলে নয়। তাহলে এই উদাহরণগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেবো। এগুলো সবই ইন্ডিফিনিটের মাধ্যমে করব। তো পরবর্তী ভিডিওটাকে বোঝার জন্য এই ভিডিওটা একটু কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে ব্যাপারটা আরো ইজিভাবে বোঝা যাবে। নাহলে কিন্তু আপনি খেয়ে হেরে ফেলবেন। তো সুতরাং আশা করব আপনারা এই ভিডিওটা দেখবেন, একটু মেমোরাইজ করবেন। হ্যাঁ, ইংলিশের প্রয়োজনীয়তা আমি আগের ভিডিওতেই বলেছি, ইংলিশের প্রয়োজনীয়তা আমরা দিনে দিনে অনুভব করতে পারছি। হ্যাঁ, ইংলিশের প্রয়োজনীয়তা আমাদের আছে, সে জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে হোক, সমাজে উঠতে বসতে গেলে হোক, আমাদের এইগুলো প্রয়োজন আছে এবং ইচ্ছা থাকলে উপায় বেরিয়ে যাবে। আপনারা চেষ্টা করুন, ঠিক হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, ভালো মন্দ যা লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওগুলো আবার আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।